হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে ৯৭৬তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ইংরেজি ২৬/৭/২০২৬। আজকে আমাদের আলোচনার বিষয় শরিক মায়াজম পর্ব ৬৪, ক্রনিক ডিজিজ বই থেকে আলোচনা করা হচ্ছে। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন, এটা অনুরোধ রইল। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রশ্ন মেসেজ বক্সে লিখে রাখতে পারেন কিংবা আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আলোচনা শুরু করার জন্য আমি স্যারকে অনুরোধ করছি, শুরু করুন স্যার। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার, একটু ঝাপসা লাগছে। এর আলোটা যেন একটু কম মনে হচ্ছে, এই যে আলোটা না, পেছনের লাইটটার জন্য হতে পারে। এইটা একটু কম আছে। এটা আমি ঠিক চার্জ আছে, দিতে ভুলে গেছি, মনে নেই আমার। যাক গে, এটা বন্ধ করে দিলে কি ভালো লাগছে না আরো না ঝাপসা স্যার, হয়ে গেল? আরো ঝাপসা হয়ে যাচ্ছে। দরকার নেই, একটু বুঝলেই হবে, আমি নাড়াচাড়া করছি বুঝলেই হবে। এই আলোটা কমে গেছে, ও বাবা। ঠিক আছে, আপনি বন্ধ করে করুন, অসুবিধা নেই। না, এটা এটা করলে একটু পরিষ্কার লাগছে, তাই তো? হুম, হ্যাঁ, শুরু করছি আমরা যে বিষয়টা। সরি, আমি আগত সকল চিকিৎসকবৃন্দকে আমার তরফ থেকে এবং হোমিও দর্পণের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আবার আলোচনা বিষয়। আমরা কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, এর আগেও দুটো ক্লাস করেছি আমরা। সেটা হচ্ছে হ্যানিম্যান তিনটে ভুলের কথা বলেছে। একটা হচ্ছে ডোজের কথা বলেছেন, ডোজের ভুল বলেছেন। আর একটা ভুল তিনি বলেছেন কি, যে ভুল ওষুধ নির্বাচন। আর একটা ভুল কি বলেছেন, হেস্টিনেট, মানে আর কি ওষুধ দেওয়ার জন্য আর কি হাত চুলকোনো যাকে বলে, দেওয়ার জন্য সবসময় মনটা ছুঁই 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 করছে। তা এই যে ব্যাপারটা ছুঁই ছুঁই করছে, এই ব্যাপারটা হচ্ছে খুব গন্ডগোলের বিষয়। এটা বহু কেস নষ্ট হয়ে যায়। আমি রিসেন্ট একটা ঘটনা আপনাদের বলছি। একটা বাচ্চাটার ওকে কত 25,000 টাকা না 28,000 টাকা দামের ভ্যাকসিন দেওয়ার সব গল্প টল্প হয়েছিল। যাই হোক, আসেনি, তারা আমার কাছে চিকিৎসা করছে। তা পেশেন্টটাকে মাস 2 আগে টিউবারকুলিনাম 200 দেওয়া হয়েছে। দেওয়ার পর কিন্তু ও ইমপ্রুভ করেছে, তা ভালোই ছিল। প্রচুর জল ঘাটে এখন। এই জল টল ঘেটে একটা ঠান্ডা লাগায় কোনো ভাবে। তা ঠান্ডা লাগানোর পর ও ডান দিকের চোখে অ্যাফেকশন করে, ডান দিক থেকে বাঁ চোখটা ফুলে যায়। তারপরে কি করে, নাক দিয়ে সর্দি বেরোতে পারে, ডান দিক থেকে শুরু হয় বাঁ দিকে। এই চলতে থাকে, জ্বর আসতে শুরু করে, কখনো জ্বর, কখনো চোখটা বেশি ফোলা, কখনো ইয়ে। তা আমি এরকম করে 5-6 দিন কাটিয়ে দিয়েছি। দেখুন, বাড়াবাড়ি কিছু নেই তো, আসার দরকার নেই, আসার দরকার নেই, এরকম কায়দা করে করে গেছি। তারপর লাস্টে যখন জ্বরটা একদিন 2-এর উপর উঠে গেল, যদিও ওরা ওষুধ খাওয়ায়নি, একটা রাত ভুগেছে বাচ্চাটা, কিছু ইয়ে করেনি। তো পরের দিন যখন আসলো, আমি তাকে কি করলাম, খুব সংক্ষেপে বলছি, আমি রেকর্ড করলাম। রেকর্ড করে কিন্তু আমি কোনো এক্সাইটিং কজ পেলাম না। মাইন্ড ইট, আপনি সিমটম পাচ্ছেন, এক্সাইটিং কজ পাচ্ছেন না, ইউ নেভার প্রেসক্রাইব অন অ্যাকুট কেস। অ্যাকুট কেসে কিন্তু আপনি প্রেসক্রাইব করতে পারেন না, করা উচিত না। আমি কি করলাম, এই যে রাইট সাইড টু লেফট, এই যে ডিরেকশনটা আমি দেখলাম। আরেকটা জিজ্ঞেস করে লাস্টে বলছি, জানেন ডাক্তারবাবু, জেদটা কমেছিল, যেন আবার বেড়ে গেছে। এই ভোগার পর থেকে খুব জেদ বেড়ে গেছে। যখন মেন্টাল লেভেলটা যখন এখানে বাড়তে শুরু করলো, আমি তাকে কি করলাম, টিউবারকুলিনাম 01 একটি দানা দিয়ে ছেড়ে দিলাম। ঘন্টা 2-2.5 পরে ফোন আসছে, বলে ডাক্তারবাবু ম্যাজিকের মতন সব চলে গেছে, মেয়ে এখন দৌড়ে বেড়াচ্ছে। আর শুতে বলছি, শুচ্ছে না। আর আমি শোবো না, আমি খেলবো। আমি দেখবো আওয়াজটা দিন তো, ও চিল্লাচ্ছে। তাহলে এই যে ম্যাজিকের মতো রিলিফটা হলো, এই যে এখানে আমি টিউবারকুলিনাম 01 দিলাম। আমরা 50 মিনিটের মানে কি বুঝি, পরপর দিয়ে যেতে হবে।
এই তো বুঝি। আমরা তো একটা দুটো দিক নাকাল হয়ে যাচ্ছি, ভয় লাগে আমাদের দিকে। আমি 5-6 দিন, যেহেতু আমার একটা পেশেন্টটা আমার খুব বাধ্য, 5-6 দিন ওয়েট করেছি, করার পর যখন দেখছি না আর হচ্ছে না, তখন দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে রিপিটেশন করা, এই রিপিটেশনটা যদি ভুল সময় করি তাহলে পেশেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে রিপিটেশনটা করলাম কি, ওই যে ধরুন সর্দি আসছে, চোখ ফুলছে, জ্বর আসছে, যাচ্ছে যাচ্ছে, এই যে সিমটমটা মুভমেন্ট করছে, এই সময় ওষুধ দেওয়ার নিয়ম নেই। যখন নড়াচড়া করবে সিমটম দিতে পারবেন না আপনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন তার এই অবস্টিনেসিটা মারাত্মক জেদি হয়, ওই জেদটা যখন ফিরে আসলো তখন বাধ্য আমাকে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন এই যে কোন জায়গাটায় আমাকে ওষুধটা দিতে হবে, এটা বুঝতে হবে। যেহেতু এখানে এক্সাইটিং কজ পাইনি, পেশেন্ট হচ্ছে টিউবারকুলিনামের, আমি তাকে টিউবারকুলিনাম দিলাম, আমি ওইটা রিপিট করলাম না, আমি এদিক থেকে করলাম। এগুলো আমি বহু করেছি জীবনে, করে দেখবেন কি রেজাল্ট আসে। এই যে হোমিওপ্যাথিক যে রিপিটেশনের যে জায়গাগুলো, এই যে সৌন্দর্যগুলো, গাদা গাদা ওষুধ দিতে হবে 50 মিলি হলে, এই ধারণাটা কিন্তু আপনার পাল্টাতে হবে। ট্রু সিমিলিবাম হলে আপনি বেশি ওষুধ দিতে পারবেন, আমরা একটা দানা দিয়ে 6 মাস 1 বছর বসে থাকতে হয়, আমাদের নাড়াচাড়া করতে পারি না, এমন গন্ডগোল। ফলে বুঝতে পারছেন এই গাদা গাদা ওষুধ খাওয়ার বাস্তবিক এটাকে ত্যাগ করুন। ওখানে কি বলছেন, ওখানে হ্যানিম্যানের কথা তারা বলবেন। হ্যানিম্যানের দুটো কথা বলে গেছেন অর্গানারে, সেটা হচ্ছে কি, ইফ নেসেসারি আর অ্যাট সুটেবল ইন্টারভেল। এই দুটো ফুটনোটে কোন কোন জায়গায় আছে আমি অত মনে করতে পারি না। এই দুটো কথা তারা ভুলে গিয়ে তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে, তাই কি? সেটা তো হোমিওপ্যাথি নয়। এইখানে দেখুন, এই যে ক্রনিক রোগের চিকিৎসা করতে গিয়ে হ্যানিম্যান যেটা বলছেন, এখানে তার ওই 50 মিলিসিমাল সেন্টিমিসিমাল এইসব ব্যাপার নেই। অ্যাজ এ জেনারেল হ্যানিম্যান এখানে উপদেশ দিয়েছেন, সেই উপদেশটা দেখুন মিলছে কিনা। দেখুন মিলবে না। অ্যাজ এ রুল, দেয়ারফর দ্য অ্যান্টিসোরিক মেডিসিনস, এইটা বাবা দিয়ে দাও, হ্যাঁ এটা দিয়ে দাও, হ্যাঁ। অ্যান্টিসোরিক মেডিসিনস ইন ক্রনিক ডিজিজেস continues their action the longer, the more tedious the disease are. টিডিয়াস মানে যেসব আর কি খুব নাছোড়বান্দা ডিজিজ, এই অর্থে আর কি। এইসব ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্টিসোরিক হচ্ছে তাদের অ্যাকশনটা যেটা হচ্ছে সেটা লঙ্গার অ্যাকশন হবে, একটু আধটু অ্যাকশন হবে না। এবার তারপর সেটা কি বলছে, ভাইস ভার্সা, বিপরীত ক্রমে, অলসো দোজ রিমেডিস, ভালো মেডিসিন, ভালো করে শুনুন, হুইচ ইন দ্য হেলদি বডি শোজ এ লং পিরিয়ড অফ অ্যাকশন act only a short time and quickly in acute diseases. তার মানে কি, ড্রাগ প্রুভিং এর সময় যে ইয়েগুলো লং অ্যাকশন যেসব ওষুধগুলো নিয়েছে, সেইগুলো কিন্তু অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে সেটা কিন্তু খুব দ্রুত অ্যাকশন নেবে, দ্রুত অ্যাকশন নেবে, চট করে অ্যাকশন নিয়ে নেবে। যেটা এই যে আমি উদাহরণটা দিলাম আপনাকে, ওই টিউবারকুলিনাম আমার পেশেন্টের কথা, এটা এটা পরশু দিনের ঘটনা। তা এই যে ব্যাপারটা, যেটা এই যে হ্যানিম্যান যেটা বলেছেন, সেটা তো মিথ্যে নয়, কারণ আমি তো করে দেখে নিয়েছি, আমার তো দেখা হয়ে গেছে। এবং কোন ক্ষেত্রে কি করি সেটা তো আপনাকে ভেঙে বললাম আপনাদের। তার মানে কি বলছে, এই ক্ষেত্রে অ্যাকশন কেউ শর্ট টাইমের মধ্যে অ্যাকশন নিয়ে নেবে। এবং মজার ব্যাপারটা কি জানেন তো, কেন্টও কিন্তু বলেছেন, তার ওই সেকেন্ড প্রেসক্রিপশনে বলেছেন, আমরা ভুলে যাই। আমরা তো ওই অ্যাকিউট কেসে তো অহরহ আমরা ডিপ্যাক্টিং ড্রাগ গুলো দিচ্ছি। তবে মজার ব্যাপারটা কোথায় জানেন তো, ডিপ্যাক্টিং ড্রাগটা যেমন ইলাবরেটরি আপনাকে জানতে হবে, তেমনি শর্ট করেও জানতে হবে, শর্ট করেও জানতে হবে। মানে সোজা কথা হচ্ছে যে আগে নিয়ে যেমন উপন্যাস রচনা করতে পারে, তেমনি আপনার আইডেন্টিটি, পরিচয়টা কিন্তু উপন্যাসের মতো বড় হবে না, ছোট্ট একটা কার্ডের মতো থাকবে। দুটোই কিন্তু আপনার আইডেন্টিটি। এই জায়গাটা বুঝতে হবে যে ওষুধটাকে কত ছোট করে এবং পারফেক্টলি চয়েস করা যেতে পারে, এটা আমাদের শিখতে হবে। এটা চেষ্টা করলে আস্তে আস্তে হবে। এবং এইটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ ডাক্তার তপন কান্তিলাল মহাশয়ের কাছে, দ্য মাস্টার প্রেসক্রাইবার। মানে আমি তাজ্জব হয়ে যাই, 104 জ্বরে, 4-এর উপর বলে, 4 একটু বেশি, 5 উঠেনি, সুজা 1M দিচ্ছেন, মানে সেটা আমার মেয়েকেই দিয়েছে। তবে তার রেজাল্ট অসাধারণ রেজাল্ট হয়েছে। আমরা কি সাহস করে পারবো? পারতাম না। এখন এখন কোনো অসুবিধা হয় না।
এবার তাহলে কি বলছেন, যে ওষুধগুলো ডিপ অ্যাক্টিং, লং অ্যাক্টিং যে ওষুধগুলো আছে, ডিপ অ্যাক্টিং বলেনি, লং অ্যাক্টিং যেগুলো আছে, লং অ্যাক্টিং যে ওষুধগুলো আছে সেগুলো যখন অ্যাকুট কেসে পড়বে সেগুলো কিন্তু শর্ট অ্যাক্টিং হয়ে যাবে। চট করে সেটা শর্ট অ্যাক্টিং না হলে তো আপনার রেজাল্ট আসবে না। তো অ্যাকুট কেসে তো আপনার লং অ্যাক্টিং হলে পরে ততদিনে রোগী তো চলে যাবে। এখানে উদাহরণ যে বেলেডোনা, সালফার, আর্সেনিক এসব দিচ্ছে। এই যে ধরুন আর্সেনিক, সালফার, এগুলো তো আমরা ক্রনিক কেসে, বেলেডোনাটা যদিও করি না, কিন্তু কথা হচ্ছে আর্সেনিক, সালফার এগুলো তো আমরা ক্রনিক কেসে আমরা দিয়ে থাকি, দীর্ঘদিন আমরা কাজ করি, কিন্তু আমরা এগুলো অ্যাকুট কেসে কিন্তু এগুলো খুব দ্রুত কাজ করবে, দ্রুত কাজ করবে। এরপরে কি বলছেন, দ্য মোর অ্যাকিউট দ্য ডিজিজ, ও যত ডিজিজটা অ্যাকিউট হবে তত এটা শর্ট টাইম কাজ করবে। তার মানে কি, রিপিটেশনের প্রয়োজনটা হবে এখানে। দ্য ফিজিশিয়ান মাস্ট দেয়ারফোর ইন ক্রনিক ডিজিজেস অ্যালাউ দ্য অ্যান্টিসোরিক রেমেডিস টু অ্যাক্ট 30, 40, even 50 and more days। কি বলছেন হ্যানিম্যান, এতদিন অ্যালাউ করতে বলছেন, কত 30, 40। এবার তর্ক করার জন্য আপনি অর্গানাইজ থেকে একটা জায়গায় বলবেন, ওখানে কত 8-10 দিন থেকে বোধহয় 17-18 দিন না কত অব্দি যেন করা আছে। এই তো হ্যানিম্যান এই কথা বলেছেন, আপনি কেন এইসব কথা বলছেন? তাহলে এটাও তো হ্যানিম্যান বলেছেন। এখানে মূল সুরটা কোথায়? মূল সুরটা হচ্ছে কত লং পর্যন্ত কাজ করতে পারে, সেই আইডিয়াটা উনি দিচ্ছেন আমাদের। এই আইডিয়াটা দিতে ওই শুধু ওই ইয়ে করলে হবে না, মুখস্থ করে মেমোরাইজ করলে হবে না, পরবর্তীকালে হ্যানিম্যান দিয়েছেন এখানে, ঠুকে দিয়েছেন আমাদের। তাহলে কি হচ্ছে, এই যে বোঝা একটা ওষুধ যে দীর্ঘদিন কাজ করতে পারে, হ্যাঁ, এখানে আর কথা বলেনি 50 পরে আসবে, পরে দেখবেন আরো কিছু বলেছেন। তার মানে কি, হ্যানিম্যান সিচুয়েশন অনুযায়ী আমাদের মতন গবেটদের বোঝাবার জন্য এইভাবে তিনি ভেঙে ভেঙে বুঝিয়েছেন। এবং আমরা তো গবেট ওই একটা মুখস্থ করে বসে আছি, আর বাকিগুলো বুঝি নেই। সবটা সার্বিকভাবে আমাদের বুঝতে, আমি যার জন্য বলি আমি যে এই অ্যাফোরিজম মনে করতে পারি না, আমি সার্বিকভাবে হোমিওপ্যাথিটাকে বোঝার চেষ্টা করি, সেইভাবে স্টাডি করেছি বলে আমার কোনো অসুবিধা হয় না। আমি যেটা ভাবি বা ইয়ে করি সেটা ওই অর্গানের কোনো না কোনো জায়গার সঙ্গে ট্যালি করে যায়। এই যে ব্যাপারটা, এইটা পেছনে শুধু মানে আমার যে শিক্ষা বা পড়াশোনা শুধু না, ভালো টিচারদের সংস্পর্শে আসার জন্য আমি এগুলো শিখতে পেরেছি। এবার আপনারা চেষ্টা করুন, অসুবিধা কিছু নেই। এরপর কি বলছে, তারপরে বলছে ওই যে বলেছে মোডেস বলে, তার বাই দেমসেলভস সো লং অ্যাজ দে কন্টিনিউ টু ইমপ্রুভ দ্য ডিজিজ স্টেট perceptibly in the acute observer, even through gradually, for as so long as the good effect continue with the indicated doses. This must not be disturbed and checked by any new remedy. তাহলে কি এখানে কি বলছেন, যে যতক্ষণ এই কাজটা করবে ততক্ষণ কোনো রেমেডি দিয়ে তুমি এটাকে চেক ইয়ে করবে না, ওষুধ দেবে না। সোজা কথায় আমরা কি করছি, 50 মিনিট চলে গেতে সুবিধা পেয়ে গেছি, 01, 02, 03, 04 দিয়ে দিচ্ছি। আরে 01টাই ঠিক হয়েছে কিনা তুমি কি করে বুঝবে? ওষুধটা খাওয়ানোর পর তার তো ফলো আপ না দেখে বুঝতে পারবে না। আর এই ফলো আপ ছাড়াই সব সাকসেসফুল কেস এখন ঘুরে বেড়াচ্ছে। আর কি করবো, এগুলো তো আটকানো যাবে না। আপনারা নিজেদের ক্ষেত্রে দেখুন, নিজেদের ক্ষেত্রে বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে যে ঠিক করছেন না ভুল করছেন। সৎ হতে হবে, নাহলে কিন্তু আপনি কোনটা প্যালিয়েশন, কোনটা সাপ্রেশন, কোনটা কিওরের দিকে যাচ্ছে আপনি ধরতে পারবেন। এবং কিওর বা ইয়ে সব প্রতিটি ক্ষেত্রে হ্যানিম্যান কিন্তু কি করেছেন, ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, নীতি নিয়ন্ত্রিত সিস্টেম, যেটা অন্য কোনো কিছুতে নেই। আপনার কি কি আছে, আপনার নীতি না ফলো করলে আপনি ওটা ভুল করেছেন, আর ঠিক করার নাই, পরিষ্কার কথা। জাজমেন্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন, নিজে বুঝতে পারলে সংশোধন করার সুযোগ আছে। আর যদি ইগো থাকে তাহলে হবে না। এইবার এই যে নিউ রেমেডি দেওয়া যাবে না স্টার,
নিউ রিমেডি এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমি তো 0-1 দিচ্ছি, 0-2 দিচ্ছি, 0-2 তো নিউ রিমেডি নয়। হ্যাঁ, আইনত নিউ রিমেডি নয়, কিন্তু ঘটনা হচ্ছে কি যে 0-1 এর স্পিয়ার অফ অ্যাকশন আর 0-2 এর স্পিয়ার অফ অ্যাকশন তো পেশেন্টের কাছে এক হবে না, সেখানে তো স্পিয়ার অফ অ্যাকশনের কাছে নিউ হয়ে যাচ্ছে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, রিপিটেশনটা জরুরি ছিল কিনা সেটা তো আমরা না বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তৃতীয় নাম্বার এরর, ওই যে হ্যানিম্যান বলেছেন যে 2 নম্বর যে ইয়েটা আমরা ভুল সিলেকশন। তা আমারটা ভুল সিলেকশন হয়েছে কিনা আমি কি করে বলবো? আমি কি এত মহান জ্ঞানী হয়ে গেছি? আমি আজ 40 বছর প্র্যাকটিস করে তো বলতে পারি না যে আমি ঠিক দিলাম। মনে মনে ভাবছি এটা ঠিকই হয়েছে। যতক্ষণ না পেশেন্টটা এসে আমাকে বলবে ততক্ষণ আমি কিন্তু তাকে আমি বলতে পারছি না যে ওষুধটা আমি ঠিক দিয়েছি। আমরা অনেক সময় ভাবতে পারি, অনেক ক্ষেত্রে ভাবনাটা মিলে যায়, কি মিলে গেলেও সব ক্ষেত্রে কি সঠিক হয় না। তবে ক্রমশ সঠিকের পরিমাণটা বেড়েছে। আরেকটা কারণে আমার বেড়েছে, সেটা হচ্ছে কি আমি না বুঝলে ওষুধ দিই, প্লাসিবো দিয়ে ছেড়ে। এটা আপনারা অপরাধ মনে করতে পারেন, কিন্তু এটা রবার্টস কিন্তু এই কথাটা বলেছেন, বুঝতে না পারলে ওষুধ দেবেন। বহু কেস এইভাবে আমি বেঁচে গেছি, বহু কেস। মানে বুঝতে পারছেন, ওষুধ দেওয়ার ছুকছুকানিটা বন্ধ করতে হবে। আর এখন বর্তমান যুগে সেটাই চলছে। এইবার দেখুন হ্যানিম্যান কি বলছে, দ্য ইম্পর্টেন্স of avoiding the above described two errors বলতে ওই যে ইয়ে ডোজ আর হচ্ছে আমাদের হেজিটেট, যে মানে আর কি হেস্টিনেট, মানে ওষুধ দেওয়ার জন্য ছুকছুকানি, এই দুটো ইয়ে নিয়েই এখানে ব্যাখ্যা করেছেন, দারুণভাবে ব্যাখ্যা করেছেন। কি বলছেন হ্যানিম্যান? The importance of avoiding the above described two errors will hardly be realized by physician. ফিজিশিয়ানরা হার্ডলি রিয়েলাইজ, এরা প্রায় বুঝতেই পারেন না। আমরা তো হোমিওপ্যাথি সমাজে সবাই তো পণ্ডিত, আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাকে তো তার অবস্থা খারাপ করে দেবো। আমি করব, আমার দলবল নিয়ে করব। ভুল আমরা করি, আমি ভুল করি না, বাকি সবাই ভুল করে। এই তো হোমিওপ্যাথির অবস্থাটা। এটা অ্যাকচুয়ালি হীনমন্যতা থেকেই আসে, অন্য কিছু নয়, কিন্তু আমরা স্বীকার করি না। তারপর আরেকটা মজার ব্যাপার হয়েছে কি, যে হোমিওপ্যাথিতে হ্যানিম্যান যেভাবে বলেছেন সেইভাবে প্রয়োগ না করে, সেইভাবে ফলো না করে আমাদের মনোমতো ফলো করে বলছি। এটা গবেষণা করে আমি পেলাম। আজকাল তো এমনও হচ্ছে যে 7th এডিশন হলে পরে অর্গানের 7 এডিশনটা কেমন হওয়া উচিত ছিল এইভাবে ইয়ে করে দিয়ে এইসব লোকগুলো প্রত্যেকটা দেখে এইসব পারিফার্মেসি করে। আমরা এখানেও দেখেছি, আমি তো একটা সেমিনারে গিয়ে তার বই নেই, তিনি অর্গাননকে এডিট করেছেন। তিনি জীবনে হোমিওপ্যাথি করেন না, তিনি অথচ অর্গাননের টিচার ছিলেন। কি বলবো? তারপরে এইগুলো চয়েসটা আপনাদের নীতিসম্মত হতে হবে। দিস গ্রেট পিওর ট্রুথ উইল বি কোশ্চেন্ড yet for years, even by the most of the homeopathic physicians. These great pure truths will be question হতে পারে yet for years, even by most of the homeopathic physicianরা অধিকাংশ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানরা তো বলবে এতদিন ধরে কাজ করছে, আর অপেক্ষা করতে হবে কেন? কজন বোঝে যে ওষুধটা, পরবর্তী ওষুধটা কোন সময় দিতে হবে? ফলে সিলেকশন ঠিক করেও পেশেন্টটাকে দাঁড় করাতে পারে। সিলেকশন ঠিক হলেই তো হবে না। ড্রাইভিংটা, গাড়ি স্টার্ট হলো, ড্রাইভিংটা নিয়ে গিয়ে খালে পড়লে হবে? গাড়িটা বাঁচবে না তুমি বাঁচবে? পরিচালনাটা ঠিক মতো তো করতে হবে। তারপর কি হচ্ছে, কি হলো, ইয়ে ওটা বন্ধ করে দাও। ও প্রাণ পাখি, বুঝতে পেরেছি। গ্রেট
আচ্ছা, আমার একটু অসুবিধা হচ্ছে চোখের জন্য, আলোটা একটু কম হয়ে গেছে তো, আলোটা কম হয়েছে, আমার একটু অসুবিধা হচ্ছে চোখের জন্য। যাই হোক, তারপরে কি হয়েছে, and will not therefore be practiced on account of the theoretical reflection, the reigning thought. থিওরিটিক্যাল ইলেকশন, থিওরিটিক্যাল ওই যে পড়েছে মুখস্থ করেছে। আমি এমনও ফেসবুকে দেখেছি একটা ওষুধের ডোজের হচ্ছে কি ওই ওষুধ দেওয়া বিরতিকাল বলে সেখানে লিস্ট করে দেওয়া আছে, এই ওষুধে এই বিরতিকাল, এরপরে তাকে ওষুধ দিতেই হবে, এরকম কথা বলছে। তারা কিন্তু এটা কিন্তু এই অ্যানিমেলের কোনো একটা লেখা থেকেই তুলে ধরেছে। ওই যে বললাম, একটা অংশ জানলে তো হবে না। অন্ধের হস্তি দর্শন জানেন তো, অন্ধরা সব একটা হাতিকে ধরেছে, কেউ বলছে থামের মতন, কেউ বলছে সুরের মতন, কেউ বলছে কুলোর মতন, প্রত্যেকটাই সত্য, কিন্তু সার্বিক সত্য নয়। আমরা হচ্ছে সেই অন্ধ। হোমিওপ্যাথিকে বিচার করতে গেলে টোটাল লিটারেচারটা বারবার পড়তে হবে এবং বুঝতে হবে, এবং আরো ভালো হয় তার সঙ্গে ভালো গুরু সংস্পর্শে আসলে জিনিসটা আরো পরিষ্কার বোঝা যাবে। রেনিং থট মানে কি, যে থটটা মানে যে চিন্তাটা আমাদের উপরে প্রভাব বিস্তার করে আছে, মানে যেটা আধিপত্য বিস্তার করে। রেনিং থট বলতে এখানে অ্যাকচুয়ালি প্রেজুডিস থট। আমাদের ফিক্সড আইডিয়া তো অনেক কিছু আছে, এই ফিক্সড আইডিয়া গুলো কি বা এই ধরনের থট গুলো, এই যে আমাদের জড়বাদী চিন্তা ভাবনা, এই জড়বাদী চিন্তা ভাবনা কিন্তু এই সূক্ষ্ম হোমিওপ্যাথিক ওষুধকে যে এতটা কাজ করতে পারে, এই বোধটাই তো আমাদের আসে না। তারপর কি বলছেন এখানে, বলছেন ইট রিকোয়ার্স quite an effort to believe that so little thing, so prodigiously small a dose of medicine could affect the least thing in the human body. কি বলছে তাদের এরকম একটা ধারণা কি, এই যে আমি এত সূক্ষ্ম এত কম ডোজের যে দিচ্ছি, এটা দিলে কি হবে, শরীরের লিস্ট অংশে মানে খুব অল্প অংশে এটা কাজ করতে পারবে, তাই গোটা শরীরে কাজ করতে গেলে বেশি পরিমাণে দিতে হবে। এটাও তো সেই জড়বাদী চিন্তা ভাবনা, আর হোমিওপ্যাথিতে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো তো রয়ে গেছে। মাদার থেরাপি এরকম তো অনেকেই করছেন, ডাক্তার ইউএস করেছেন, তারপর আমাদের ডরবি সেফর্টস করেছেন। আমি বইটা কিনে আমি বইটা একজনকে দিয়ে দিয়েছি, ভয় আর পড়িনি, কিছুটা পড়েছিলাম, ভয় পড়িনি, ম্যাজিক অফ মাদার টিংচার। ফলে বইটা চয়েস করতে হবে, বুঝে করতে হবে, না করলে বিপদ আছে। তো ফলে এই যে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, যত সূক্ষ্ম করবেন তত দেখবেন রেজাল্টটা কেমন আসে, নিজেই তাজ্জব হয়ে যাবেন, আরে আমি তো আগেও প্র্যাকটিস করতাম, আমার তো এরকম দ্রুত রেজাল্ট আসতো না, এখন কেন আসছে, এইটা কিন্তু আপনি বুঝতে পারবেন। 124 আমার পাতায়, 124। আচ্ছা, এরপরে কি বলছে, তারপর হচ্ছে ইন দি হিউম্যান, ওই বললাম যে অল্প অংশে কাজ করবে, স্পেশালি ইন কোপিং উইথ such enormous, great, tedious disease, but that the physician must cease to reason if he should believe that this prodigiously small, মানে এই বিশাল ছোট small doses can act not only 2 or 3 days, এটা 2-3 দিনের বেশি কাজ করে না, এই 2-3 দিন কাজ করে এরকম তাদের বিশ্বাস আছে, ইভেন 20, 30, 40 days and longer। তারপর লঙ্গারটা কতদিন আর বললেন না হ্যানিম্যান, তাহলে বুঝতেই পারছেন
তাহলে যদি এই ওষুধে কাজ চলে, আপনি তাহলে কি করে রিপিটেশনটা করবেন, কি করে, কেন করবেন? হ্যানিম্যান কি সে কথা বলেছেন এখানে? আমরা তো অর্গানল ওই যেটা গুলে খেয়ে ফেলেছি, অ্যাট সুটেবল ইন্টারভাল ইফ নেসেসারি, ভুলে গেছি ওই কথা। বাদ, ছোট ওয়ার্ড তো বাদ দিলেই তো হয়ে গেল। তা এই একটা ছোট্ট জায়গার, এই ছোট ছোট জায়গাগুলো, এমনকি একটা কমাও অনেক সময় বাদ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। এইখানে প্রস্রাব করিলে কমা 50 টাকা জরিমানা লেখা হলো, কমাটা তুলে দিলেন। ও সরি সরি, ভুল বললাম, এখানে প্রস্রাব, হ্যাঁ কমা, ওই কমাটা দেয়নি, ওখানে একজন বদমাইশ ছেলে কি করেছে, ওই মধ্যিখানে নাটা বসিয়ে দিয়েছে। এখানে প্রস্রাব না করিলে 50 টাকা জরিমানা না করে দিয়েছে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছে কি গন্ডগোলটা হয়েছে? কমাটা ছিল না তো। কথাটা হচ্ছে না করিলে দণ্ডিত হইবে, সেখানে বলছে এখানে প্রস্রাব করিবে, না করিলে দণ্ডিত হইবে, কমাটা দিয়ে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্যার বলতেন আমাদের খুব। আচ্ছা, এইবার তাহলে কি হলো? চোখের জন্য খুব অসুবিধা হচ্ছে গো। বাট দিস ফিনিশ, তার মানে কি, এই যে আমরা 40 দিন আরো লঙ্গার আমরা করতে পারি, আরো অপেক্ষা করতে পারি, তার ইভেন দ্য লাস্ট ডে of this operation important and beneficent effect otherwise unattainable. সোজা কথা এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যতদিন কাজ মানে ওষুধে কাজ করবে এটা বুঝতে পারবো, বেনিফিট দেবে, ততদিন আমাদের কিন্তু ওয়েট করতে। এই বেনিফিটটা যে হচ্ছে এইটাই তো বোঝা মুশকিল। এইটা না শিখলে তো আপনি করতে পারবেন। এটাকে ওয়েট করা শেখা বলেন, ওয়েট করতে শেখা। ওয়েটটা কিন্তু মুখের মতন করলে হবে না। তারপরে কি বলছে যে নেভারথলেস দিস ট্রু থিওরেম, থিওরেম মানে যে তত্ত্ব আর থিওরেম, ইজ নট টু বি রিকন্ড, চোখে অসুবিধা হচ্ছে, রেকন্ড among those which should be comprehended, nor among those for which I asked a little faith, a blind faith. বলছে যে এই যে বিষয়টা, যেটা এই বিষয়টা কিন্তু যার, সোজা কথা, যারা অন্ধ তাদের এটা বুঝিয়ে আপনি কিছু করতে পারবেন না। তারা বুঝবেও না, তারা করবেও না, তারা গর্তমি করবে। তারপর কি বলছে, when they are brought out the crude state of apparently dead matters through a new and hitherto বাবা আমার খুব অসুবিধা হচ্ছে গো, এই আলোটা কমে গেছে বলে খুব অসুবিধা হচ্ছে, ভালো দেখতে পাচ্ছি না। But we will, এখানে বলছেন যে, এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা শুধু কম্প্রিহেন্ডের ব্যাপার নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা ফ্যাক্ট, এই ফ্যাক্টটাকে আমাদের গ্রহণ করতে হবে। তারপর কি বলছে, এক্সপিরিয়েন্স অ্যালোন ডিক্লেয়ার ইট অ্যান্ড I believe more in experience than in my own intelligence. 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 More in experience than in my o
তার ইন্টেলিজেন্স মানে হ্যানিম্যানের ইন্টেলিজেন্সকে তিনি গুরুত্ব না দিয়ে তার এক্সপিরিয়েন্সকে তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কিরকম ব্যাপারটা। হ্যানিম্যান নিজের ইন্টেলিজেন্সকে বাদ দিয়েছেন, তার ইন্টেলিজেন্স নিয়ে তো আমাদের কিছু বলার নেই, সেটা ধৃষ্টতা হবে। তার মানে কি, যেটা ফ্যাক্ট সেটাকে চোখ বুজে নিতে হবে, সেটাকে একদম বুঝে নিতে হবে। ফ্যাক্ট 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 সেখানে ফ্যাক্ট মানে কি, সত্য, বারবার সত্য হচ্ছে, একটা প্র্যাকটিস করতে গিয়ে একই সত্য বারে বারে দেখতে পাচ্ছেন, সেখানে সেটাকে আর নতুন করে বোঝার কি আছে? সেটা নতুন করে তো বোঝার কিছু নেই, দেখতে পেলেই তো আমরা বুঝে যাব কি হচ্ছে। I demand no faith at all and do not demand that anybody should comprehend it. Neither I need, আবার দেখতে পাইনি বলে এটা আবার ওই জায়গায় চলে এসেছি। It is fact and nothing else. ওই ফ্যাক্ট এক্সপিরিয়েন্স অফ অ্যালোন, এটাও আমি বলে ফেলেছি, দেখতে পাচ্ছি না বলে। আচ্ছা, বাট who will arrogate to himself the power of the owing the invisible forces that have hitherto been concerned in the inner bosom of nature. এই যে প্রকৃতির অন্তরে বা প্রকৃতির মধ্যে এই যে একটা, এই যে সূক্ষ্ম এর যে কি ধরনের পাওয়ার, কতটা পাওয়ার, এইটা কিন্তু আমরা অনেক সময় অনুভব করতে পারি না। এবং যাদের অ্যারোগেন্স, যারা কি অধ্যত বা অহংকারী, এই ধরনের মানুষের পক্ষে এটা বোঝা খুব মুশকিল। তারপর কি বলেছেন, as is potentization by long continued titration and succession, এই সাক্কাসান এবং টাইট্রেশনের মাধ্যমে যে পটেন্সিটা ডেভেলপ করে, হ্যাঁ, সেইটার সম্পর্কে অনেকেরই ধারণা ঠিক মতো নেই। আমাদের কোনো একটা ভাবনাই নেই, আমরা তো বুঝি না অনেকেই ড্রাগের ব্যাপারটা কি, ওষুধের এই পোটেন্সির ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন পেশেন্টের ক্ষেত্রে কতটা পোটেন্সি আমরা ইউজ করতে পারি বা করা উচিত, এই বোধটাই তো আমাদের অধিকাংশ চিকিৎসকের নেই। তারপর কি হচ্ছে, বাট he who will not allow himself to be convinced of this and who will not therefore imitate what I now teach after many years of trial and experience. বলছেন যে আমি যে এত বছর ধরে বিভিন্ন পরীক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে যেটা অর্জন করেছি, সেটা কিন্তু আমাদের গ্রহণ করার আবেদনটাই তিনি এখানে করেছেন, কিন্তু আমরা তো গ্রহণ করি না, আমরা তো এগুলো বুঝতে চাই না। তিনি তো হঠাৎ করে, হ্যানিম্যান তো বলেন, হ্যানিম্যান কোন একটা ব্যাপারে নিশ্চিত না হয়ে কখনোই তিনি সেটা বলতেন না। হি হু ইজ নট উইলিং টু ইমিটেট ইট এক্স্যাক্টলি, যে এটা একদম মানে এই বিষয়টাকে নকল করতে, এবং নকল কথাটা এখানে মানেটা ইমিটেট বা নকল, কিন্তু এখানে নকল না বলে অনুসরণ কথাটা বলাই উচিত হবে আমার মনে হচ্ছে। তাই এটাকে যদি সে না করতে পারে তাহলে কিন্তু সে হোমিওপ্যাথি করতে পারবে না, তার ভুল হবে। এবং একটা মনে আছে, প্যারিসে একবার হ্যানিম্যানকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো অনেক সোমেনি আপনার মানে কি এই ডিসেবলস মানে শিষ্য হয়েছে হোমিওপ্যাথি দ্রুতগতি অমুক তমুক, তিনি তখন বলেছিলেন যে ট্রু ফলোয়ার, ঠিক ইংলিশটা ঠিক ঠিক এক্সাক্ট মনে নেই, যেটুকু মনে পড়ছে বলছি, ট্রু ফলোয়ার ক্যান বি কাউন্টেড অন দি এন্ড অফ মাই ফিঙ্গার, মানে আমাদের আঙুলের, তার মানে কত, 10টা আঙুল, আঙুলের টোকায় কয়েকজনকে গোনা যায়, বাকি সব বাতিল। তখনই যদি এরকম হয়, তখনকার লোকটা তো অসৎ ছিল না,
তখনই যদি এই অবস্থা হয়, তাহলে এখন কি অবস্থা হয়েছে? এখন তো অবস্থা খুব খারাপ। তাহলে এক্স্যাক্টলি হ্যানিম্যান বলছেন যে তিনি যেটা করেছেন সেইটাই তোমাকে ইয়ে করতে হবে। যদি সেটা তুমি না করো তাহলে কি হবে? He not willing to. He who is not willing to imitate it exactly can have this greatest problem of our art unsolved. এই যে আনসলভড হয়ে যাবে, আনসলভড হয়ে যাবে, এন্ড সমাধান হবে না। হি ক্যান অলসো লিভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রনিক ডিজিজ আনকিওর, মানে ক্রনিক ডিজিজকে কিওর করতে পারবে না। and they have remained unhealed, সেগুলো সারবে না। and indeed up to the time of my teaching, এইটাই ঘটবে, এটাই আমার শিক্ষা দিয়েছেন উনি। I have no more to say about this. It seemed to me my duty to publish the great truth in the world, মানে জগতে এই সত্যটাকে প্রকাশ করাটাই আমার কর্তব্য। and that need them an un untroubled. ও এটা untroubled to be whether people can compel themselves to follow the exactly or not. সোজা কথা, এই যে আমি যেটা বলছি তুমি এটা এক্স্যাক্টলি ফলো করবে কি করবে না সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বা সেটা করা প্রয়োজন। ইফ ইট ইজ নট ডান উইথ এক্সাক্টনেস, যদি এটা খুব নিখুঁতভাবে না করা হয়, লেট নো ওয়ান বোস্ট অফ হ্যাভ এ ইমিটেড মি, আমাকে যারা অনুসরণ করতে পারেনি, নর এক্সপেক্ট এ গুড রেজাল্ট, তারা কখনো গুড রেজাল্ট আশা করতে পারে না। হ্যানিম্যান পরিষ্কার কথাটি বলে দিলেন, গুড রেজাল্ট আশা করতে পারে না। এইবার তাহলে সমস্যাটার কথা বুঝতে পেরেছেন? সমস্যা হচ্ছে যে হ্যানিম্যানের এই জায়গাগুলোকে এড়িয়ে গিয়ে সকল গবেষণার নাম করে তারা দল গঠন করছে। এতে লাভ কি হচ্ছে? এতে হোমিওপ্যাথির ক্ষতি ছাড়া তো কিছু হয়নি, সবসময় ক্ষতি হয়েছে, এগুলো লাভ কিছু হয়নি। তা আমরা এই ক্ষতিগুলো করে চলেছি এবং আমাদের এদের পেছনে লেজুর ভিত্তি করে বেড়াচ্ছি। কোনো দরকার নেই অথেন্টিক বইগুলো বারে বারে পড়বো। এটা ঠিক যে আমি এত বছর বুড়ো হয়ে গেছি, এখন পড়ে আমি যেটা বুঝছি অল্প বয়সে কি বুঝতাম না। এই জন্য এই বইগুলো মাঝে মাঝে পড়তে হবে। একবারে পড়ে শিখতে পারবে না। হ্যানিম্যানের মতো মেধাকে একবার দুবার পড়ে শিখতে পারা যায়? ওর জীবন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত আপনাকে এই বই পড়তে হবে, দেখবেন নতুন কিছু শিখছে। তো আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। এইবার এটার উপরে যদি কেউ অ্যাড করতে চায় অ্যাড করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর অবশ্যই জানা থাকলে আমি দেবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে স্বপন ঘুরে স্যার উপস্থিত আছেন। স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে, কিছু অ্যাড করেন স্যার। স্বপন ঘুরে স্যার সম্ভবত। হ্যাঁ স্যার বলুন। এখন কিছু আর বলছি না, যা আলোচনা হয়েছে ভালোই হয়েছে, এইটুকু বলে রাখছি। আচ্ছা স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি যদি কিছু বলেন স্যার। ভীষণ ডিস্টার্ব করছিল আমার নেটওয়ার্ক। আলোচনা ভালো হয়েছে এবং বিষয়টা হচ্ছে যে একবার শিখে ফেলতে পারলে তখন অনেক ইজি হয়ে যায়।
তবে আমরা তো সব পিওর কেসগুলোকে পাই না, সব তো ঘাঁটা কেস। আমাদের কাছে যখন আসে তখন অনেক কিছু ঝামেলা করে তারপরে আসে। তবু আমাদের সেখানেও কিছু আর্ট আছে, সেখানে কিছু আমাদের মানতে হয়। আর কথা হচ্ছে যে ওই রাম রাজত্বেও গন্ডগোল ছিল, সেখানেও সীতাহরণ হতো, সেখানেও কিন্তু ওই রকম অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, এবং আলটিমেটলি সেই মানে ধরিত্রীর বুকে মা সীতাকে যেতে হয়েছে। কাজেই আগে যে খুব ভালো ছিল এখন খুব খারাপ এটা নয়। এবং আমরা যে সভ্যতা বিভিন্ন রকমের যে ওই আবিষ্কার হয় আর কি, সেই মিশরের পিরামিড থেকে এখনো অনেক কিছু আবিষ্কার হচ্ছেও। কাজেই সভ্যতা যে কখন কোথা থেকে কি হয়েছিল খুব কঠিন জায়গা। তবে আমরা যেটা ধারাবাহিকতায় এনে এনে টিচিং থেকে পাচ্ছি, এবং ইনফ্যাক্ট এটাকে যতটা বুঝে কার্যকরী করা যায় খুব বোঝা যায়। এখানে যেটা বিষয় ছিল যে ওই যে যেগুলোকে আমরা সকল কনিক স্যারকে শোনা যাচ্ছে না আবার। এই হচ্ছে সমস্যা স্যারের নেটওয়ার্কের। সম্ভবত স্যার হাতে আজকে তো টাইম আছে, প্রশ্ন যদি কেউ করে। খুব কঠিন জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে তো। আচ্ছা স্যার আসলে আমরা আবার প্রশ্ন নেব। এই স্যারকে আলোচনার মধ্যে ডাকবো স্যারকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আবার আচ্ছা পার্থ আবার যদি বেরিয়ে গিয়ে আবার ঢোকার চেষ্টা করছে। যদি কারো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে, স্যার উপস্থিত আছেন, স্যার জয়েন করেছেন, দেখা যাক। হয়েছে। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে, স্যার বলুন। না শুনতে পাচ্ছি না। বইগুলো পড়তে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এইটাই। হ্যাঁ, শোনা যাচ্ছে না, নেটের খুব ডিস্টার্ব হচ্ছে, খুব চলে যাচ্ছে। এইটাই আমাদের বারবার পড়তে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এটাই আমরা তো খুব ওই একেবারে মৌলিক কেসগুলোকে পাই না। অনেক কেস মানে অনেক হাত ঘুরে আমাদের কাছে যখন আসে তখনই গোলমালটা হয় বেশি। তবু সেখানেও আমাদের নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, আমরা মিনিমাম বেসিসে ওষুধ দেব এবং সেখানে দেখি কার্যকর হয়, যদিও সেটা খুব কঠিন ব্যাপার। তা আমাদের ওই ওয়েট করাটা শিখতে হবে, যতক্ষণ ওষুধ কাজ করবে কাজ করতে দিতে হবে। এই ভেরি রিসেন্ট একটা কথা বলি, একটা মেয়েদেরই নাম আমার কেস ছিল, লাস্টে ওকে দেয়া ছিল 0/6। হ্যাঁ, ওই ড্রাই অন টাং দেয়া ছিল। তার মজা হয়েছে কি, ওই মজার কথা, তার পুরনো লক্ষণ বেরিয়ে আসলো, কিন্তু একটা এক্সাইটিং কজ ছিল। ওই বৃষ্টিতে ভিজে না, ওই ঠান্ডা জলে স্নান করার পরেতে তার ওই পুরনো হেডেক আবার মাথা চারা দিয়ে উঠেছে। 1 মাস আগে মেডো 0/6 ড্রাই অন টাঙে দেওয়া ছিল। তারপরে তো সে ভালোই ছিল, দিন 15 ঠান্ডা জলে স্নান টান করে বৃষ্টির সময় একটু মাথা টাথা এইসব ঘটিয়ে সে এরকম একটা টেরিবল হেডেক নিয়ে আবার আসলো আমার কাছে। এইবার আমি জিজ্ঞাসা করলাম যে এইটা তার আগে কখন হতো কিনা, বলছে না আগে খুব ছিল, এটা খুবই হতো এইরকমই। কিন্তু বিষয় হচ্ছে যে আমার ওষুধ খেয়ে এটা কিন্তু অনেকটাই আমি ভালো ছিলাম। এবার এইটা একটা দেখুন, একটা অ্যাকুট এক্সাইটিং কজে তাকে কিন্তু আবার এটা দেখা দিল। তার সাথে জ্বর ছিল, কাশি ছিল, এইগুলো ছিল।
এই গতকাল এসেছিল, আমি কোনো ওষুধ দিতে পারলাম না, আমি কিন্তু প্লাসিবো দিয়ে ছেড়ে দিলাম আর বলে দিলাম একটু জলে গুলে খাবে, 2বার করে খাবে। তাই আমাকে 1-2বার ফোনও করেছে, আজকে বিকেলেও ফোন করেছিল। মাথার যন্ত্রণাটা খুব রয়েছে, জ্বরটা আর নেই, কিন্তু ওই সকালের দিক থেকে ভালো ছিল, পরে আবার বেড়েছে। তাহলে এই যে আবার কিন্তু একটু আপ ডাউন করছে, এবং এটা কিন্তু ওকে সরিয়ে দেবে। আসলে যখন একটা ক্রনিক ডিজিজের আমরা একটা ট্রিটমেন্ট করি, তখন যে অ্যাকুট ম্যানিফেস্টেশন ওই কিছু কিছু এক্সাইটিং কজের জন্য যে আসে, ওই জায়গাটা আপনাকে ধৈর্য ধরতে হবে। খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশন ছাড়া ওইখানে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করলে কিন্তু কেসটা নষ্ট হওয়ার চান্স থাকে। তাহলে এই যে তার জ্বরটা চলে গেল, কিন্তু তার মাথার যন্ত্রণাটা এখনো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে, যেটা কন্টিনিউয়াস চলছিল সেটা কিন্তু এখন একটু স্তীমিত হয়ে আসছে। আমার বিশ্বাস 2-3 দিনের মধ্যে এটা চলে যাবে। যাই হোক, এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি কার্ড, এবং এখানে যদি আমরা রিপিটটা খুব ঘন ঘন বা একটা ওষুধ পাল্টে ফেলি, এগুলো না বুঝে, এবং ইনফ্যাক্ট আমরা আর্লি প্র্যাকটিসে এই গন্ডগোলগুলো আমার হতো, এখন অনেকটা ধৈর্যশীল হয়েছি। আবার ওই যে তারা থাকে না, যে রুগী যদি চলে যায় তাহলে আমার পেট চলবে কি করে, এখন তো এইগুলো বকাঝকা দিই, রুগী চলে যাবে যাবে, যে রুগী আমার কথা শুনবে না সে রুগীকে আমি দেখবো না, এই কথাগুলো এখন বলতে পারি, তখন তো এরকম বলতে পারতাম না। তা যাই হোক, রুগীকে কিন্তু এই হোমিওপ্যাথিক ওরিয়েন্টেড করতে হবে, এর দায়িত্ব রে। হোমিওপ্যাথি এডুকেশনটা আপনার যেমন শিখবেন, রুগীর মধ্যেও সঞ্চারিত করতে হবে, তখনই দেখবেন মজা পাবে। আবার ওই উল্টো পাল্টা ডাক্তারের কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যদি সে যায়ও, দেখবেন তার পোষাবে না। সে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে একটা বিপথে চালিত করছে। দেখবেন সেই সমস্ত রুগী আবার ঘুরে ফিরে আপনার হাতেই আবার ঘুরে আসে। আর একটা কেস আমাদের বলি, খুব মজার, একটা অ্যাজমাটিক ট্রাভেল, তার সাথে তার একটা অ্যালার্জিটিক ম্যানিফেস্টেশন রয়েছে। আমার সিলেকশন আমি কার্সিনোজেন 0/1 ড্রাই অন টাং দিয়েছি। সেই পেশেন্টটার অ্যালার্জি এবং তার সাথে তার অ্যাজমা হাতে ভরা বেড়ে গেছে, সে বছর 2 আর সে আমার ধার কাছে আসে না। এইবার তাদের বাড়ির অন্যান্য রুগীর যখন ভালো থাকে, তখন এইবার সে আবার এন্ট্রি নিয়েছে। আবার কিন্তু আমি তাকে কার্সিনোসিনই দিয়েছি, 0/1ই দিয়েছি, কিন্তু এবার আমি করেছি কি 100 গ্লাস ফেলে তাকে ওই চামচ একটুখানি ঠেকিয়ে দিতে বলেছি, তাতে কিন্তু মিরাকেল রেজাল্ট হয়েছে। তাহলে সেই 2 বছর আগেও সে ছিল কার্সিনোসিনের পেশেন্ট, আজও সে কার্সিনোসিনেরই পেশেন্ট, কিন্তু 0/1 ড্রাই অন টাং একটা ডোজেতেই তার কি সাংঘাতিক অ্যাগ্রাভেশন করলো। আবার 2 বছর পরে যখন তাকে আমি ওই 100 গ্লাস পাল্টে দিয়ে তাকে যখন ওই টাচ করে দেয়া হলো চামচটাকে, তার রেজাল্টটা খুব সুন্দর হাতে নাতে পাওয়া গেল, এবং বেশ দিব্যি ভালো আছে এখন। এইগুলো আমাদের কিন্তু এই যত আমাদের আমরা তো একটা দিয়ে সামলাতে পারি না, 16টা দিয়ে কি করে সামলায় কে জানে। শুনেছিস আমার কথাটা? আবার স্যার হ্যাঁ গেল কার অমরদা, কোথায়? বললাম যে আমরা একটা দিয়েই সামলাতে পারি না, 16টা দিয়ে সামলায় কি করে কে জানে। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? রিপন স্যার, কিছু বলুন স্যার। হ্যাঁ, আমি এখন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কথা বলতে মাঝে মাঝে কেটেও গেছে না, হ্যাঁ, না না, কিছুটা এবার ঠিক শোনা গেছে বলেছি, তো। এবার ঠিক বলেছি। শোনা গিয়েছে স্যার হ্যাঁ অনেকটাই। হ্যাঁ হ্যাঁ, শেষের দিকটা বোধহয় একটু শোনা যায় নাই। তা বিষয় হচ্ছে যে আমরা যতটাই আমাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগাবো,
বা যত আমরা এই ঠিক ভাবে প্র্যাকটিস করব, আমাদের কিন্তু তত বেশি এইগুলো আরো উঠে আসবে, এবং এই হ্যানিম্যানের রাইটিং গুলো যে কত সত্য সেটা আমরা কিন্তু উপলব্ধি করব। যাক, আব্দুল হামিদ এসেছেন। হ্যাঁ, রিপন স্যার, আপনি বলুন কিছু, শুনি আমার থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? আপনাকেও হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আসুন, অভিনন্দন আপনাকে। বহুদিন পর মানে সুযোগ করে ঢুকলাম, কারণ এই রাত্রে তো বসা হয় না, তাই তো। কেমন আছেন আপনারা সবাই? আর স্যারের ক্লাসের বরাবর যে জায়গাটা, আমি আসলে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, তো ফলে আমি আসলে তেমন ভালো বুঝতেও পারি না, আর যে বুঝতে পারে না তার প্রশ্নও হয় না স্যার। মূলত হচ্ছে বিষয়টা এরকম। তবে একটা জিনিস আমার কাছে লাগে স্যার, সেটা হচ্ছে যে আমাদের মানে হ্যানিম্যান স্যারের বই ক্রনিক ডিজিজ বলেন, বা এই ক্রনিক মায়াজম অ্যালান স্যারের বইয়ের কথা বলেন, সব জায়গার মধ্যে যেই রকম দেখতে পাই স্যার, আমাদের এখানে স্যার রুগীদের ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা কিন্তু আমাদের কাছে আসে। যেমন একটা জিনিস হচ্ছে, সেই সময় তো আর খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করতো না। এখন আমাদের সব খাদ্যের মধ্যেই বিষ প্রয়োগের কারণে এই প্রত্যেকটা রুগী এমন একটা বিচিত্র চিত্র নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়, সে তার রিয়েল পিকচারটা বোঝাটাও যেমন মুশকিল হয়। আর এই যে তখন যেই সাইন অ্যান্ড সিমটমের ইভ্যালুশন গুলাও আসলে কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, কোনটা রাখবো, কোনটা ক্রনিক কেসের জন্য, কোনটা একুইট কেসের জন্য, এইগুলোও কিন্তু স্যার আমাদেরকে খুব বেশ ভাবিত করে তোলে এবং আমাদেরকে আহ, খুব তালগোল পরায় দেয়। আর সেই ক্ষেত্রে ধরেন যে 248 অ্যাফোরিজম কিংবা 281 যে ওষুধের যে প্রয়োগ পদ্ধতি, সেই প্রয়োগের ক্ষেত্রে মানে আমি ওই দিন একটা ক্লাসের মধ্যে বলতেছিলাম যে ওষুধের যে প্রয়োগটা, এই প্রয়োগটার ক্ষেত্রেও মানে আমাদের যে ধারণা, আমাদের যে প্রচলিত অবস্থা, এই 1000 ডাক্তারের মাঝখানে যদি জিজ্ঞাসা করি যে একটা ওষুধ কিভাবে প্রিপারেশনটা তৈরি করবা আর কিভাবে ওষুধটা রোগীরে খেতে দিবা, বা কি কারণে ওয়েট করবা, কি করবা, আমার মনে হয় স্যার 1000 ডাক্তারের মধ্যে হাতে গোনা 10 জন ঠিক মতন এর মানে অর্গানন ভিত্তিক চিন্তা চেতনা দিয়ে তারা এটার প্রেজেন্ট করবে। আমার মনে হয় এরকম ডাক্তার খুব কমই আছে। এক, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে ধরেন ধর্মীয় ক্ষেত্রে, ধরেন যে যার যার ধর্মীয় গ্রন্থ এবং তার যে প্রিচার, অর্থাৎ ধরেন যে মুসলিমের ক্ষেত্রে যেমন কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট কথা, বেদ, তারপরে গীতা, উপনিষদ, এইগুলো যেমন ধর্মের ক্ষেত্রে লাস্ট কথা, ঠিক এই জায়গায়ও হোমিওপ্যাথির ক্ষেত্রে অনেকেই বলে আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, রিয়েল হোমিওপ্যাথ, এই যত শব্দগুলো আছে সবগুলোর মধ্যেই কেমন জানি একটা আমার কাছে একটা বৈপরীত্য মনে হয়। মনে হয় কি, তা আপনি রিয়েল হোমিওপ্যাথ করেন, তার মানে হ্যানিম্যান স্যারের তো প্যাথিটা রিয়েল হোমিওপ্যাথি ছিল না, তাই না? আপনারটা রিয়েল। তাইলে আপনি মানে ন্যায়সঙ্গতভাবে আপনি হ্যানিম্যান স্যারকে ব্লেম করেন যে আপনার আপনারটা সঠিক আর হ্যানিম্যান স্যারেরটা বেঠিক। ঠিক এইভাবে যিনি ক্লাসিক্যাল করেন তিনি আবার হোমিওপ্যাথি থেকে বের হয়ে গিয়ে আরেকটা নতুন প্যাথি বা বিভিন্ন রকমের মেথড যে সমাজে চালু আছে, এগুলো সবই ফালতু একটা জায়গায় দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে যে হ্যানিম্যান স্যারের কথাই লাস্ট কথা, আমি বুঝি এইটা। ওই 4টা বই হ্যানিম্যান স্যারের যা আমাদের কাছে আছে, আগে ওইগুলো পড়েই হোমিওপ্যাথিটা যদি উপলব্ধি করা যায়, ফিল করা যায় এবং প্রয়োগও করা যায় যদি ওইভাবে, আপনি সুফল পাবেন এবং আপনি সঠিকভাবেই একজন রুগীকে জাজমেন্ট করতে পারবেন আর অবজারভেশন করতে পারবেন। আমি ইন্ডিয়ার কথা বলবো না, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে 67টা কলেজ আছে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই 67টা কলেজের মধ্যে একটা সরকারি কলেজ। যেহেতু হোমিওপ্যাথি অবজারভেশন ভিত্তিক ট্রিটমেন্ট, বাংলাদেশের হসপিটালগুলোর একটাতেও হসপিটাল কার্যক্রম যেহেতু নাই, সুতরাং স্যার এবং ছাত্রদের মধ্যে যে সম্পর্কের বুনিয়াদটা আছে, সেইখানে
স্যাররাও ছাত্রদেরকে হাতে কলমে শিখানোর সুযোগ হয় না, আর ছাত্ররা এটা শিখে না। ফলশ্রুতিতে আমার বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না যে খুব ভালো মানের কোনো হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ আছে। তো এই ক্রনিক যেই জায়গাটা, এটা বোঝার মতনও মানুষের সেই সক্ষমতা আছে কিনা আমি সন্দেহ পোষণ করি। তো ধন্যবাদ স্যার। আল্লাহ যেন সঠিক পথ দেখায় এবং সঠিকভাবে এগোতে পারি সেই তৌফিক দান করুক। আমি স্যার কোনো প্রশ্ন এবং কোনো কিছু বলবো না। শুধু এটাই বলি যে আমাদের কাছে রুগীরা যারা আসে তারা কিন্তু একটা অ্যামালগেট চিত্র নিয়ে আসে, যেহেতু বিষ থেকে শুরু করে অনেক কিছুই খেয়ে তারা হজম করতেছে, সুতরাং তাদের আসলে এই মায়াজমের বিষয়টা এত সহজ না তাদের কাছ থেকে বের করে আনা। বিভিন্ন লেয়ারে লেয়ারে ঢাকা থাকে। ধন্যবাদ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক অনেক রাত্রি হয়ে গেছে, আর বেশি দূর এগোতে চাইছি না। স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, আর যদি প্রশ্ন না থাকে তাহলে বন্ধ করে দাও। আসলে ওই রিপন স্যারের একটু বলি যে ওই যুগে যুগে কিন্তু ওই এক্স আর ওয়াই যুক্ত হয়ে একটা পুত্র সন্তানের জন্ম দেয়, আর এক্স প্লাস এক্স হয়ে একটা কন্য সন্তান জন্ম দেয়। এটা চিরকালীন সত্য। এইরকম সে যাই আসুক, এই ল অফ সিমিলিমাম এইটা প্রয়োগ করতে হবে। যেমন এখানে কিন্তু বেসিক জিনিসটা একদম ঠিক আছে, যেমন তিনটে রং মেলে যাবতীয় রং হয়, মৌলিক রং তিনটে। এই মৌলিকত্বটাকে বুঝতে হবে, তারপরে তার ভীষণ কম্বিনেশন হচ্ছে, বিভিন্ন কালারের সৃষ্টি করছে। এই রকম যখন সত্য সত্য রজতম বা বায়ুপিত্ত কফ, যেটা আমরা আয়ুর্বেদিকে জানি, আপনারও তো আয়ুর্বেদ পড়া আছে। আমরা একটা জিনিস বুঝবো খুব ভালোভাবে, যদি ডাইরেকশন অফ কিওরকে ফলো করে। আর হ্যানিম্যান যা বলেছে তাই সত্য, একথা হ্যানিম্যান নিজেও কিন্তু সেটা বলেন নাই যে আমি যা বলেছি তাই শোনো। আমাদের কেসি দাস একটা কথা বলতেন, হ্যানিম্যানও বলেছেন যে প্রয়োগ করো, আমি যেটা বলছি সেটাকে শোনো, প্রয়োগ করে দেখো, দিয়ে যদি সত্য বলে হয় তাহলে মেনে নাও। আর কোনোটা যেটা, যেমন আমরা অর্গাননের 6th এডিশনে আঁচিলেতে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের কথা পাই, তাহলে আমরা কি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করব? বা কোনো কোনো ডাক্তার ওই না বুঝে 15 ওষুধ রিপিটেড ডোজ দিয়ে যাচ্ছে পর পর। আমরা কি এইগুলোকে মানবো? আমরা নিজস্ব অভিজ্ঞতায় কি দেখছি যে একটা ডোজ দিলেই পরেই কাত হয়ে পড়ছে, রুগীর অ্যাগ্রাভেশন সামলাতে পারছি না, সেখানে আমি পরপর কি করে দেব? সে যেই বলে থাকে, স্বয়ং স্রষ্টাও যদি বলে থাকেন, আমাদের এইগুলোকে কিন্তু বুঝতে হবে। আমরা রুগীকে, আমাদের ওই অ্যাপ্রিজিউম ওয়ানটাকে ফলো করতে হবে, রুগীকে কিন্তু সুস্থ করতে হবে। হ্যাঁ, অমর কিছু বলছি? না না, আমি কিছু বলছি না। আমি সাউন্ড শুধু আসছিল, এইটা হচ্ছে কথা। আমরা ডাইরেকশন অফ কিওর যদি ফলো আপ করে, ল অফ সিমিলিমাম বেস করে, তাহলে আমার রাস্তা কারেক্ট। হ্যাঁ, এত তো কিছু না, কিন্তু মৌলিকত্বকে হারালে চলবে না, এইটাই বলতে চাইছি স্যার। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি স্যারের অনুমতি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি জানাই। আবার আমরা পরবর্তী ক্ষেত্রে ক্লাসে জয়েন করব, তার জন্য মেসেজ দিয়ে দেবো আপনাদের গ্রুপে। ধন্যবাদ সকলকে।